বলুন বলুন। এই যে স্থানটা, এটাকে বলা হয় উলাবিনগর, এটাকে দ্বাদশ মন্দির বলা হয়। এটা যিনি মায়াপুর আবিষ্কারক, যিনি কেদারনাথ ভক্তিবিনোদ দত্ত বা ভক্তিবিনোদ ঠাকুর, যিনি মায়াপুর আবিষ্কার করেছেন, যেটা চৈতন্য মহাপ্রভুর যে জন্মস্থান, উনি আবিষ্কারক। চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান তো আজকে প্রায় 500-550 বছর পূর্বের ঘটনা। সেটা প্রায় লুপ্তই হয়ে গিয়েছিল বন্যাতে, নবদ্বীপের বিভিন্ন রকমেতেই ওটা অদৃশ্যই ছিল। প্রায় 300-350 বছর পরে আবার আমাদের ভক্তিবিনোদ ঠাকুরের যিনি আবির্ভাব হলো, ভক্তিবিনোদ ঠাকুর, তিনি এই বিনগরেই তার জন্মস্থান এবং মামা বাড়িতে। এই স্থানটা বিনগরের যে তদানীন্তন যে জমিদার ছিলেন, সেই জমিদার ঈশ্বরচন্দ্র মিত্র মুস্তাফি কায়স্থ, এটা ওনারই জমিদারি স্টেট। 50 বিঘা জমির উপরে স্টেটটা ছিল। বর্তমানে কিছু কমেছে যদিও। তো এইখানে জমি, আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এইটাই হচ্ছে তার বসত বাড়ি। এটা বসত বাড়ি? এইটাই বসত বাড়ি। এখন কিছু গাছপালা হয়ে গেছে, কেননা মহামারীতে এটা বিনগরটা প্রায় ধ্বংসই হয়ে গিয়েছিল। সেই ধ্বংসের মুখে পড়ে এই জমিদারি স্টেটও ওনার চলে গিয়েছিল। এই সামনে যে মন্দিরটি দেখা যাচ্ছে, সেটি হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুরের জন্মস্থান, বার্থ প্লেস। এটাকে ছোট করে আমাদের গুরুদেব ঠাকুর, ভক্তিবিনোদ ঠাকুরের সপ্তম সন্তান ঠাকুর ললিতা প্রসাদ, উনি মায়াপুর আবিষ্কারের পরেই কিছুদিন পরেই উনি এখানে আসেন এবং ভক্তিবিনোদ ঠাকুর, পিতা ভক্তিবিনোদ ঠাকুর ওনাকে জায়গাটা নিরূপণ করে দিয়ে গেছিলেন, নিজের জন্মস্থান। ভক্তিবিনোদ ঠাকুর নিজেই এটাকে নিরূপণ করেছিলেন, পুকুর থেকে 6 পা 7 পা মেপে উনি জায়গাটা নিদর্শন করেছিলেন। পরবর্তীকালে আমাদের গুরুদেব ললিতা প্রসাদ ঠাকুর যখন আসছেন, তখন উনি আবার এই জায়গাটাকে সংরক্ষণ করেন এবং যে হস্তান্তরিত হয়ে গিয়েছিল অন্য মুখার্জিদের কাছ নিকট, সেটাকে আবার উনি নূতন করে কিনে এই জায়গাটাকে সংস্কার করলেন। তখন এখানে বাঘ ভাল্লুকের মতন থাকতো, সব বন জঙ্গল হয়ে কিছু। তা উনি পরিষ্কার করে আবার পুনর্স্থাপন করলেন। এই মন্দিরটি করেছিলেন ছোট করে, আবার নূতন করে এখন এটা ভেঙে আবার নূতন করে গড়া হচ্ছে এই স্থানটি। ঈশ্বরচন্দ্র মিস্তাফিরই এটি সম্পত্তি। তদানীন্তন তার বিরাট জমিদারি, বিভিন্ন জায়গায় জমিদারি ছিল এবং এই বসত বাড়িটাই ছিল 50 বিঘা। বসত বাড়িটাই ছিল 50 বিঘা? হ্যাঁ, বসত বাড়িটাই ছিল 50 বিঘা, যেটা এখন ওই পঙ্কজবাবুদের ওই সমস্ত পাশের ওই সমস্ত রাস্তার ওপার টোপার বা রাস্তা, এগুলো ছিল আমাদের মানে মন্দির সংলগ্ন মন্দিরের ব্যাপার। ঈশ্বরচন্দ্র মুস্তাফির ভক্তিবিনোদ ঠাকুরের আবির্ভাব ঘটেছিল 1245 বঙ্গাব্দে। 1245 বঙ্গাব্দে ওনার মাতা জগৎমোহিনী দেবী, এবং এই জগৎমোহিনী দেবীর গর্ভে 1245 বঙ্গাব্দে এখানে আবির্ভাব হয়েছে এবং 1256 সালে এখানে মহামারী হয়েছিল, প্রায় 56-57 সালে। তখন এখান থেকে ধ্বংসাবশেষ হয় এবং ওনার দাদু ঈশ্বরচন্দ্র মুস্তাফি যে জমিদারিটা নষ্ট হয়ে যায়, উনি কলকাতায় চলে গেলেন। পরবর্তীকালে সেই সময় প্রায় ভক্তিবিনোদ ঠাকুর তার মাকে সঙ্গে নিয়ে উনি কলকাতায় চলে গেলেন। এখানে বাস উপযোগী নয়, এখানে অনেকে মারা গিয়েছিল, পুরাবার পর্যন্ত কেউ ছিল না। এবং এটা ভক্তিবিনোদ ঠাকুর তার একটা গ্রন্থ লিখেছেন, যেটা হচ্ছে বিজনগ্রাম সন্ন্যাসী। সেই বিজনগ্রাম সন্ন্যাসীতে এটার সম্পর্কে তুলে ধরেছেন। আর বিনগরে এখন লোক বসতি আছে বটে, কিন্তু এটা ছিল একদম পরিত্যক্ত গ্রাম, পুরো একবারে ঘর বাড়ি পড়ে, রাজবাড়ি, জমিদারি বাড়ি। এখানে সব বড় বড় লোকদের বাস ছিল, প্রায় 10,000 ব্রাহ্মণ বাস করতো, বড় বড় লোকদের বাস, এসব গরিব টরিব না, বড় বড় লোকদের বাস ছিল, মানে অর্থশালী, আমোদ প্রমোদে এরাই দিন কাটাতো। এখানে কোনো অভাব অভিযোগ নাই। এবং দেখলেই বোঝা যাবে যে এখানে সমস্ত ঘর বাড়িগুলো, সমস্ত পাকা বাড়ি বা একটা সম্ভ্রান্ত বংশীয় সমস্ত ব্যাপার পরিবারগুলো এখানে থাকতো। সেই এখন নতুন করে সেই পরিত্যক্ত গ্রামটাকে আবার জনবসতি বিভিন্ন জায়গার থেকে মানুষ এসে সেদিকে জনাকীর্ণ করে ফেলেছে। এই যে মিউনিসিপ্যালিটিটা খুব পুরানো মিউনিসিপ্যালিটি হলেও মাঝখানে যখন মহামারীটারি হয়, তার পরবর্তীতে লোকসংখ্যা তো একবারে কমে গিয়েছিল, মিউনিসিপ্যালিটি থাকার একটা মানে অবস্থা ছিল না, জনসংখ্যা সেরকম ছিল না, মানে ঠিক ছিল না, পরিমাণ মতন ছিল না মিউনিসিপ্যালিটি রাখার পক্ষে। আমাদের গুরুদেব ভক্তিবিনোদ ঠাকুর, ললিতা প্রসাদ ঠাকুর এখানে এসে উনি নিজে চেয়ারম্যান হলো এবং উনি সাহেবদের ছোটো লাট তখন ছিলেন,
ছোটো লাট একে করে তখন এই মিউনিসিপ্যালিটিকে রক্ষা করেন। উনি নিজেই মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন। এইভাবে বিন্নগরের ইতিহাস এখানে প্রায় ঈশ্বরচন্দ্র মুস্তাফির এরকম ধরনের লেখা আছে, যেটাকে বলা হয় মুস্তাফি বংশের একটা গ্রন্থ, উলা মুস্তাফি বংশ বলে একটা গ্রন্থ পাওয়া যায়। সেটিকে যদিও দুষ্প্রাপ্য এখন, তবুও এইটিকে লিখেছেন। এবং এই তখনকার দিনে এই জমিদার 1,42,000 টাকা ট্যাক্স দিত সরকারকে, তখনকার দিনে 1,42,000 টাকা। এবং অনেক লোকগুলোকে পুষতো, এখানে খাওয়া দাওয়া একটা বিরাট একটা আড়ম্বর ছিল। এখানে দ্বাদশ মন্দির বলা হয়, এখানে দ্বাদশ শিবলিঙ্গ এবং একটি দুর্গা এবং একটি শিব মন্দিরই ঈশ্বরচন্দ্র মুস্তাফির প্রতিষ্ঠাতা। এবং এই মন্দিরটা এখন এগিয়ে নিয়ে চলছে। 1200 এই মন্দিরগুলি নির্মাণ সাল হয়েছে 1225 সালে। তখনকার থেকে ছিল। তারপরে 60-70 বছর হলো আমাদের গুরুদেব এখানে এসে আবার এটিকে সংস্কার করেন। গুরুদেবের নাম ঠাকুর ললিতা প্রসাদ ঠাকুর। আমরা তার শিষ্য, আমরা সেই ধারাটাকে চালিয়ে যাচ্ছি। এবং এখানকার মানে লোকজনরা ভক্তন ঠাকুর মাকে নিয়ে যখন কলকাতায় চলে গেলেন, তখন ওনার বয়স প্রায় 11 বছর। তারপরেই উনি বিভিন্ন রকমের লেখাপড়া শিখে মেদিনীপুরের কলিগেট স্কুলেতে প্রথম হেডমাস্টারি পদে করেন। তারপর উনি কিছুদিনের মধ্যেই উনি ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টরের পদ নিয়ে বিভিন্ন জায়গা, বাংলাদেশ, উড়িষ্যা, পুরীতেও উনি জগন্নাথ মন্দিরের ক্ষেত্রেও উনি চার্জে ছিলেন। এবং এরকম বিভিন্ন জায়গাতে করে তারপর শেষে যখন উনি রিটায়ার হওয়ার প্রায় কাছাকাছি উনি মন্তস্থ করলেন যে উনি বৃন্দাবন চলে যাবেন। সেই সময় ওনাকে ভবিষ্যৎবাণী হলো যে মহাপ্রভুর জন্মস্থান সম্পর্কে একটা কিছু করা। মহাপ্রভু তাকে বলেন যে আমার জন্মস্থানটা ঠিক করো। কিন্তু জন্মস্থানটা তখন নিরূপণ করা খুবই কঠিন, কেননা তখনকার দিনে মহাপ্রভু তো চলে গেলেন, ওটা হচ্ছে পুরীতে চলে গেলেন। তারপরে ঈশান বলেছিলেন এবং বংশী ওরা তত্ত্বাবধান করতো। এবং ঈশান নামে একজন ছিলেন, তারা ওই বিষ্ণুপ্রিয়া মা এবং একে মাতা সচিমাতাকে দেখাশোনা করতেন। কিন্তু এই তো এনাদের দুটি প্রাণী, আর কোনো নাই। আর মহাপ্রভু তো বড় ভাই তো আগেই সন্ন্যাস করে চলে গেছিলেন, তিনি অপ্রকট। তারপরে আবার যখন মহাপ্রভু একা থাকলেন, তখন উনি চলে গেলেন কোনো নিঃসন্তান অবস্থায়, তখন ওটা পরিত্যক্ত হয়ে যায়। এবং বিষ্ণুপ্রিয়া মা ছিলেন গঙ্গার ওপারে, যেটিকে বলা হয় বিষ্ণুপ্রিয়া হল্ট, মালঞ্চপাড়া। ওনাদের বাপের বাড়ি ছিল মালঞ্চপাড়া। মহাপ্রভুর এই জায়গাটা যখন মানে গঙ্গার এতে প্লাবনে যখন নষ্ট হয়ে গেল, তখন উনি মাকে নিয়ে বিষ্ণুপ্রিয়া মা কিন্তু চলে গেলেন মালঞ্চপাড়াতে। এবং মালঞ্চপাড়াতে চলে গেলেন, সেখানে এই স্থানটা পুরো মুসলমান পল্লী বা মুসলমানদের আয়ত্তাধীনে চলে আসে, যেটাকে বলা হয় মিয়াপাড়া বা যাই হোক। হ্যাঁ, ভক্তন ঠাকুর যখন আবিষ্কার করেছে তখন সম্পূর্ণ মুসলমান পল্লীর ভিতরে। উনি কৃষ্ণনগরে নবদ্বীপে, পুরানো নবদ্বীপ, যে উনি ওখান থেকে আলো দেখে ইত্যাদি এরকমভাবে তিনি আবিষ্কারটা করেছেন। মুসলমানরা বলেছে এটাকে ধান ক্ষেত, কোনো ফসল লাগালে তুলসী বাগান হয়ে যায়, এরকম ধরনের তারা বলছে। যাই হোক, বিভিন্ন রকমের গ্রন্থ সামগ্রী এবং তখনকার দিনে তদানীন্তন ইংরেজ আমলের ম্যাপ এবং মহাপুরুষদের যে আধ্যাত্মিক চেতনার মূলে ওনারা এই স্থানটিকে, যেটি এখন যোগপীঠ, মহাপ্রভুর জন্মস্থান বলে আমরা গঙ্গার পূর্ব দিকে যেটিকে আমরা দাবি করেছি ভক্তন ঠাকুর, এটিকেই মহাপ্রভুর জন্মস্থান বলে ঘোষণা করেছেন। এবং এতে জগন্নাথ দাস বাবাজি, যিনি পশ্চিম পাড়েতে যিনি বাবাজি মহাশয় বলেন, প্রাচীন বাবাজি মহাশয়, তিনি জগন্নাথ দাস বাবাজি মহাশয়, উনি এখানে আসছেন। ওনার বয়স ছিল তখন প্রায় 160 বছর। তিনি এখান থেকে মাথায় করে বয়ে আনছিলেন ঝুড়িতে করে, সেই ঝুড়ির থেকে লাফ দিয়ে পড়ে গেলেন এই জায়গাতে। এবং তাদের চেতনা এবং মহাপ্রভুর অনেক ম্যাপ বা এইরকমভাবে করে এইটিকে জন্মস্থান বলে করা হয়েছে। যদিও প্রবাদ আছে, বিরুদ্ধতা আছে, যদিও ওনারা ওপাশের একজন বাবাজি মশাই, উনি ওই জায়গাকে, পশ্চিম পাড়কে মহাপ্রভুর জন্মস্থান বলে দাবি করেছে। যাই হোক, ভক্তন ঠাকুরের আমলে সেই সময় একটা এর সমস্যা মেটানোর জন্য একটা গ্রন্থ করা হয়েছিল, প্রাচীন নদিয়া নবদ্বীপ মীমাংসা, একটি গ্রন্থ করা হয়েছিল। যাই হোক, এইভাবে আমরা এখন এই স্থানটি ভক্তন ঠাকুরের
পাদপীঠ, একটি বৈষ্ণব কুল, এবং এই বৈষ্ণব যে জগৎ ভক্তিম ঠাকুরের আবির্ভাব না হলে আউল বাউল নাড়ানাড়ি কর্তা ভজার দল এবং ভীষণভাবে ভরে যেত। শুদ্ধ বৈষ্ণব ধর্মটা যে কী মানুষ এতে জানতো না, এবং এদের আউল বাউল নাড়ানাড়ি যা অত্যাচার এবং তারা যা দুষ্কৃতি কর্ম করে, সাধারণ মানুষরা ভক্তি সম্পর্কে একবারে অজ্ঞাত থাকতো। এবং ভক্তিটা একটা যে শুদ্ধ জিনিস, শুদ্ধ একটা ভালোবাসার জিনিস, একটা প্রীতি, প্রেম, একটা আধ্যাত্মিক চেতনা, সেই চেতনাটা সম্পূর্ণভাবে গুলিয়ে যেত। কেননা তারা খুব দেহভিত্তিক, মানে দেহাত্মভিত্তিক, মানে দেহ নিয়ে খেলাখেলি, এটা বেশিরভাগই অপসম্প্রদায়রা করে থাকে। যেটা তোতাপুরি বলেছিলেন, এই 13 এই যে কী বলে আউল বাউল নেড়ানেড়ি কর্তা ভজা দরবেশাই, এই 13 মানে ওনাকে গণ্য করে না বৈষ্ণবের মধ্যে, এইগুলি ভরে গিয়েছিল। যাই হোক, আজকে ভক্তিম ঠাকুরের কৃপাতে, ভক্তিম ঠাকুরের দয়াতে পরবর্তীকালে যে চৈতন্য মঠ, তার যিনি পুত্র, চতুর্থ পুত্র বিমলা প্রসাদ, এবং তার শিষ্য যে এসি ভক্তানন্দ স্বামী প্রভুপাদ, কিংবা এসি চৈতন্য মঠের যিনি সরস্বতী প্রভুপাদের যিনি বিভিন্ন প্রায় 20-25 জন সম্প্রদায়িক যে বৈষ্ণব বা ভক্ত শিষ্য, তারা বিভিন্ন গোটা ভারতবর্ষব্যাপী বিদেশেও পর্যন্ত, এবং ইস্কন জয়পতাকা স্বামীর মানে ওই এসি ভক্ত স্বামী প্রভুপাদ বিদেশে যে ইন্টারন্যাশনাল সোসাইটি গড়ে তুলেছে, এবং ললিতা প্রসাদ ঠাকুরের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনিও তার ভক্তিম ঠাকুরের মানে সঙ্গে সঙ্গে থেকেই বিশুদ্ধ বৈষ্ণব ধর্মটাকে, কালচারটাকে রক্ষা করেন, এবং তিনি মায়াপুরেতে তিনি নৃসিংহ মন্দিরকে নিজেই করেছেন। গৌদ্রুমে যেখানে ভক্তিম ঠাকুর অবস্থান করছিলেন, সেই জায়গাটাকে উনি রক্ষণাবেক্ষণ করেছেন, তার গ্রন্থাদি, এবং তিনিও অনেক প্রচার এবং অনেক শিষ্য তার বর্তমান। তিনি পিতার স্থানে, পিতার জন্মস্থানে এসে পরবর্তীকালে তিনি শেষ জীবনে এসে তিনি এই স্থানটাকে রক্ষা করেন। আমরা তার ধারাবাহিকভাবে আমরা সেইটাকে চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ। আমার নাম বংশী দাস বাবাজি। তোমার নাম বংশী দাস বাবাজি? হ্যাঁ। আর যে মন্দির ইয়ে করছে ওর নাম হরিগোপাল দাস বাবাজি। উনি এখন হ্যাঁ হ্যাঁ, আমি 50 বছর আছি এখানে, 73 থেকে। উনিও 74-এ আসছেন, আমি 73 থেকে আসছি, এবং আমি 50 বছর এখানে স্থায়ী। উনি 30 বছর বৃন্দাবনে কাটিয়েছিলেন, এখন আবার আসছেন। আমরা সব সমসাময়িক, আমরা একই গুরুরই শিষ্য। ধন্যবাদ।